আচ্ছা, আজকের ক্লাসটায় আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর আগের ক্লাসে দেখা নার্নস্ট ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা যখন দেখব, ওই অ্যাপ্লিকেশন দেখার সাথে সাথে আমরা বেসিক কতগুলো কনভেনশনও শিখে নেব, যে কনভেনশনগুলো আমাদের পরবর্তীকালে যখন আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব, আমরা এই মাঝখানে মাঝখানে কিছু নিউমেরিক্যাল প্রবলেমও করে ফেলবো। সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে আমাদের যে কনভেনশনগুলো কাজে লাগবে। তো এরকম কিছু বেসিক জায়গা আছে নার্নস্ট ইকুয়েশন সংক্রান্ত, যে জায়গাগুলোকে আমরা স্পেসিফিক্যালি ডিসকাস করব, এবং সেই ডিসকাশনের মাধ্যমে আমরা আরেকটা জিনিস করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে নার্নস্ট ইকুয়েশন আমরা যখন ইউজ করব, সেই নার্নস্ট ইকুয়েশনকে ইউজ করবার সময় আমরা সবসময় কতগুলো জিনিসকে খেয়াল রাখবো, যে জায়গাগুলো আমাদের একদম স্পেসিফিক্যালি নোটিস করতে হবে। সেই জায়গাগুলো আমি আজকের ক্লাসটায় ডিসকাস করে দিচ্ছি কতগুলো এক্সাম্পলের মাধ্যমে। প্রথম লক্ষ্য করো যে নার্নস্ট ইকুয়েশন যখন আমরা জেনারেলি লিখি, সেই নার্নস্ট ইকুয়েশন লেখার সময় আমাদের যেটা সবসময় মাথায় রাখতে হয় যে নার্নস্ট ইকুয়েশন এমন একটা ইকুয়েশন যার বেসিসটা হচ্ছে থার্মোডিনামিক। অর্থাৎ নার্নস্ট ইকুয়েশনের ভেতরে এমন একটা টার্ম আছে যে টার্মটার একটা থার্মোডিনামিক মানে আছে। সেই টার্মটা হচ্ছে এই রিয়াকশন কোশেন্টটা, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি বাই দিস সিম্বল কিউ। এখন এই রিয়াকশন কোশেন্ট কিউটা এমন একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা সবসময় ইন্ডিকেট করে যে অ্যাকচুয়ালি রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আছে না অ্যাওয়ে ফ্রম ইকুইলিব্রিয়ামে আছে। কিভাবে সেটা ইন্ডিকেট করে দেখাচ্ছে। প্রথমত নার্নস্ট ইকুয়েশন যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখায় সেই জিনিসটা হচ্ছে যে কোনো একটা রেডক্স রিয়াকশন, হ্যাঁ, যখন প্রসিড করে, যখন সেই রিয়াকশনটা এগোয়, তখন যেমনভাবে রিয়াক্ট্যান্টগুলো কনজিউমড হয়, মানে রিয়াক্ট্যান্টগুলোর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, ঠিক সেইভাবে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সেই প্রপোর্শনে ন্যাচারালি ডিক্রিজ করে এবং প্রোডাক্ট কনসেন্ট্রেশন রাইজ করে। অর্থাৎ সোজা কথায় এই রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশনের ডিক্রিজই বলি অথবা প্রোডাক্ট কনসেন্ট্রেশনের ইনক্রিজই বলি, আমরা যেভাবেই এটাকে দেখি না কেন, একটা জিনিস সত্যি, সেটা হচ্ছে যে এই ধরনের একটা রেডক্স রিয়াকশন প্রসিড করলে এই যে অ্যাক্টিভিটির টার্মগুলো আছে এই ফ্র্যাকশনটাতে, এই অ্যাক্টিভিটির টার্মগুলো করসপন্ডিংলি পাল্টায়। তার মানে কোনো একটা এইরকম ধরনের রেডক্স রিয়াকশন, একদম যেমনভাবে আমরা একটা অর্ডিনারি কেমিক্যাল রিয়াকশনের কথা আলোচনা করি, ঠিক একই রকম পার্সপেক্টিভ থেকে এই ধরনের রিয়াকশনগুলোরও আলোচনা করা সম্ভব। এবং এই ধরনের রিয়াকশনগুলো যখন অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামের দিকে যায়, তখন এই ধরনের রিয়াকশন বা এই ধরনের আমাদের সিচুয়েশন আমাদেরকে কতগুলো স্পেসিফিক জিনিসের দিকে পয়েন্ট আউট করে। কীরকম জিনিস? প্রথমত লক্ষ্য করে দেখো যে এই নার্নস্ট ইকুয়েশনে এমন একটা টার্ম বসে আছে, এই এপসাইলন জিরোই বলো, একটা বাঁকা করে লেখা ই জিরোই বলো, যে কোয়ান্টিটিটা এসেনশিয়ালি আমাদের ওই ধরনের কোনো একটা রিয়াক্টিং স্পিসিসের সাথে অ্যাসোসিয়েটেড স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এখন দেখো, লক্ষ্য করে যে কোনো একটা এরকম রিয়াকশনের ক্ষেত্রে যেহেতু কোনো একটা কনস্ট্যান্ট তাপমাত্রায়, কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ডেল্টা জি জিরোটা এমন একটা কোয়ান্টিটি হুইচ ইজ এসেনশিয়ালি এ কনস্ট্যান্ট, তাহলে এই ডেল্টা জি জিরোর মতন কোয়ান্টিটি, এদেরকে যখন আমি কোনো রকমভাবে দেখব, এই ডেল্টা জি জিরো টাইপ অফ কোয়ান্টিটির সাথে অ্যাসোসিয়েটেড যে আমার ইলেকট্রোড পোটেনশিয়ালটা বা ইএমএফ অফ দ্য সেল হোয়াট এভার ইট ইজ, মানে এই ধরনের ই জিরো টাইপ অফ কোয়ান্টিটি, সেই ই জিরো টাইপ অফ কোয়ান্টিটিটা এই ডেল্টা জি জিরোর সাথে রিলেটেড। এখন ঘটনা হলো যে নার্নস্ট ইকুয়েশনের ক্ষেত্রে এই ই জিরো কোয়ান্টিটিটার একটা খুব সিম্পল মানে আমরা এর আগের ক্লাসেই অলরেডি বলেছি, যাকে আমরা স্ট্যান্ডার্ড বা নর্মাল পোটেনশিয়াল অফ দ্য ইলেকট্রন অথবা অফ দ্য সেল বলে থাকি। এখন ঘটনা হচ্ছে নার্নস্ট ইকুয়েশনকে আমি একটা ওভারঅল সেলের জন্যও অ্যাপ্লাই করতে পারি, আমি করে দেখাবো, এবং নার্নস্ট ইকুয়েশনকে আমরা ঠিক একই রকমভাবে একটা সিম্পল ইলেকট্রোড রিয়াকশনের জন্যও অ্যাপ্লাই করতে পারি, সেটাও আমি করে দেখাচ্ছি একটু পরে। এখন ঘটনা হলো, তার মানে আমি নার্নস্ট ইকুয়েশনকে কোন জায়গায় অ্যাপ্লাই করছি, মানে আইদার ফর এ সেল সেইখানে অ্যাপ্লাই করছি, নাকি এরকম কোনো একটা সিচুয়েশনে যেখানে আমি একটা সিম্পল ইলেকট্রনের জন্য অ্যাপ্লাই করছি, তার উপরে নির্ভর করবে যে আমি এই ই জিরোটাকে কোন নামে ডাকবো। যদি আমি একটা ওভারঅল সেল রিয়াকশনের ক্ষেত্রে নার্নস্ট ইকুয়েশনকে অ্যাপ্লাই করি, তখন আমি এই ই জিরোটাকে বলবো স্ট্যান্ডার্ড অথবা নর্মাল ইলেকট্রোড পোটেনশিয়াল ফর দ্য সেল। whereas যখনই আমি এটাকে ইলেকট্রোডের জন্য অ্যাপ্লাই করব, তখন আমি এটাকে স্ট্যান্ডার্ড বা নর্মাল পোটেনশিয়াল ফর দ্য ইলেকট্রোড বলবো। তার মানে আইদার ইট ইজ এ স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল অর ইট ইজ এ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এখন অলরেডি দেখো আমরা এই জিনিসটা দেখে এসেছি যে আমাদের এই পুরো নার্নস্ট ইকুয়েশনে আসা অথবা ইলেকট্রোকেমিক্যাল সেলের যে কোনো ধরনের থার্মোডিনামিক কোনো রকম কাজ করতে গেলে আমাদের যেটা ড্রাইভিং ইকুয়েশন, যেটা মেইন ইকুয়েশন,
সেটা হচ্ছে এইটা, অর্থাৎ গিবস ফ্রি এনার্জি চেঞ্জটা ইএমএফ অফ দ্য সেলের সাথে কিভাবে রিলেটেড। এবং আমাদের সবসময় এই জিনিসটাই উদ্দেশ্য থাকে যে কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের রিয়াকশনকে যদি স্পন্টেনিয়াস করতে হয়, তার মানে ডেল্টা জিটাকে মাইনাস বা নেগেটিভ আমাকে রাখতে হয়, তার মানে আমার ইএমএফ অফ দ্য সেলকে পজিটিভ অবস্থায় রাখতে হবে। এখন এই যে জিনিসটা, এই ডেল্টা জির সাথে এই যে রিলেশনশিপটা, এই ডেল্টা জি কোয়ান্টিটিটাকে মানে গিবস ফ্রি এনার্জি চেঞ্জটাকে এইরকম ধরনের ওপেন থার্মোডিনামিক সিস্টেমের ক্ষেত্রে কিভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করা যায়, তার একটা পরিচয় বা তার একটা আইডিয়া আমাদের কিন্তু সেমিস্টার 3-তে হয়েছে। লক্ষ্য করে দেখবে আমরা সেমিস্টার 3-তে অলরেডি এই জিনিসটা দেখে এসেছি যে যে কোনো এরকম ধরনের রিঅ্যাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি গিবস ফ্রি এনার্জি চেঞ্জকে লিখি, তাহলে সেই গিবস ফ্রি এনার্জি চেঞ্জকে আমরা এইরকমভাবে এক্সপ্রেস করতে পারি ইন টার্মস অফ দ্য সাম অফ দ্য স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টস অ্যান্ড দ্য করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়াল এদের প্রোডাক্টের। ওকে, তার মানে কোনো একটা এরকম ধরো কেমিক্যাল রিয়াকশন, সেটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনও হতে পারে আমাদের ক্ষেত্রে, কারণ আমি এক্ষুনি বললাম যে একটা কেমিক্যাল রিয়াকশন আর একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন ফ্রম দ্য থার্মোডিনামিক পয়েন্ট অফ ভিউ একই রকম, তার মধ্যে কোনো তফাৎ অ্যাজ সাচ নেই। তার মানে কোনো একটা যদি এরকম রিয়াকশন হয় যেখানে ধরো আলফা মোলস অফ এ প্লাস বিটা মোলস অফ বি থেকে তৈরি হচ্ছে গামা মোলস অফ সি আর ডেল্টা মোলস অফ ডি, তাহলে এই নিউ আই গুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টদের করসপন্ডিং স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো। রিয়াক্ট্যান্ট হচ্ছে এ আর বি, তাদের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে আলফা আর বিটা, যেহেতু তারা রিয়াক্ট্যান্ট তাদের সামনে একটা করে মাইনাস সাইন বসবে। এবং আমাদের করসপন্ডিং যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে সি আর ডি, তাদের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে গামা আর ডেল্টা, তারা যেহেতু প্রোডাক্ট তাদের সামনে ওই ইয়েগুলোর সামনে কোয়ান্টিটিগুলোর সামনে একটা করে তোমার প্লাস সাইন বসবে। এই হচ্ছে তফাৎ। তার মানে লক্ষ্য করো, তাহলে যে কোনো ডেল্টা জিকে যদি এইভাবে এক্সপ্রেস করা যায়, যেটা আমরা অলরেডি শিখে এসেছি, তাহলে এই এই রিলেশনশিপটাকে, এই থার্মোডিনামিক আইডেন্টিটিটাকে বেসিক্যালি আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। হুম, তার মানে আমরা চাইলে এই এইরকম ধরনের যে কোনো একটা প্রসেস, যে প্রসেসটা নাকি একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে ঘটছে, সেরকম একটা প্রসেসকে আমরা ডেল্টা জির রেসপেক্টে না লিখে তার করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়াল এবং স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলোর সাপেক্ষেও আমরা এক্সপ্রেস করতে পারি। আমাদের কিছু কিছু এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে, বিশেষ করে এরপরে যখন আমরা কনসেন্ট্রেশন সেল পড়ব, তখন দেখবে কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে ডেল্টা জিকে এইরকমভাবে লিখে নেওয়াটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়ে। লিখলে কিছু কিছু এরকম অ্যাডিশনাল ইনফরমেশনের থেকে বার করে নিয়ে আসা যায়। কীরকম ইনফরমেশন, সেগুলো আমি কনসেন্ট্রেশন সেল পড়তে গিয়ে বলবো। ওকে, তাহলে কোনো একটা সাধারণ একটা, আমি যদি এক্সাম্পল হিসেবে একটা সাধারণ একটা গ্যালভানিক সেলের উদাহরণ নিই, ধরো ধরো এরকম ধরনের একটা সেল যেখানে দুটো ইলেকট্রোড আছে, একটা হচ্ছে জিঙ্ক প্লাস ইলেকট্রোড এবং একটা কপার প্লাস টু কপার ইলেকট্রোড। এইরকম দুটো হাফ সেল বা এরকম দুটো ইলেকট্রোড দিয়ে যদি আমরা একটা এরকম সেল তৈরি করি, যাকে আমরা একটা নর্মাল গ্যালভানিক সেল হিসেবে বলি, তাহলে আমাদের একটা খুব সিম্পল জিনিস করা যায়, সেটা হচ্ছে যে আমরা এই ইএমএফটাকে এক্সপ্রেস করতে পারি, এই সেলের ওভারঅল ইএমএফটাকে আমরা এক্সপ্রেস করতে পারি অ্যাজ দ্য ডিফারেন্স অফ দ্য পোটেনশিয়ালস অফ দ্য রাইট হ্যান্ড অ্যান্ড দ্য লেফট হ্যান্ড ইলেকট্রোডস। এটা একটা খুব কনভেনশনাল একটা নোটেশন, যেটা অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন এই যে এইরকম ধরনের কোনো একটা রিলেশনশিপকে আমরা কি করে ব্যবহার করব কোনো একটা পার্টিকুলার সেলের ক্ষেত্রে, সেই জিনিসটাই আমরা বুঝতে চাইছি ইউজিং দ্য নার্নস্ট ইকুয়েশন। তাহলে দেখো, নার্নস্ট ইকুয়েশনকে আমরা ইন জেনারেল দু রকমভাবে ইউজ করতে চাই। এক, আমরা নার্নস্ট ইকুয়েশনকে অ্যাপ্লাই করতে চাই ফর হাফ সেল, মানে ফর অ্যান ইলেকট্রোড। আবার ঠিক একই রকমভাবে সেই নার্নস্ট ইকুয়েশনকেই আমরা ব্যবহার করতে চাই ফর অ্যান ওভারঅল সেল, একটা গোটা সেলের জন্য সেই একই নার্নস্ট ইকুয়েশনকে আমরা ব্যবহার করতে চাই, কিন্তু এদের ব্যবহার করার পদ্ধতির মধ্যে একটু সামান্য কতগুলো তফাৎ আছে। হ্যাঁ, সেই তফাতের জায়গাটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা কিভাবে এই ব্যবহারটা করব। এই ইউজ করার এই যে পদ্ধতিটা, এটা একবার শিখে নিলে দেখবে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে কোনো অ্যাজ সাচ সমস্যা হবে না। তাহলে আমি যদি নার্নস্ট ইকুয়েশনকে আরেকবার রিরাইট করি, যেভাবে একটু আগে আমি লিখে এসেছিলাম, তাহলে সেই লেখার সেই সেই ধরনের ফর্মটা থেকে আমরা কতগুলো জিনিস এখান থেকে স্পেসিফিক্যালি বুঝতে পারছি। যে নার্নস্ট ইকুয়েশন, তার মানে নার্নস্ট ইকুয়েশন যে ইএমএফ অফ দ্য সেলকে এক্সপ্রেস করছে থ্রু দ্য স্ট্যান্ডার্ড ইএমএফ অফ দ্য সেল অর দ্য ইলেকট্রোড, যার জন্যই করুক না কেন, সেইটা কিন্তু ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ দিস রিয়াকশন কোশেন্ট। এখনই বলেছি যে এই রিয়াকশন কোশেন্ট রিয়াক্ট্যান্টের কমে যাওয়া দিয়েও আমরা মাপতে পারি, অর্থাৎ অ্যাক্টিভিটি অফ দ্য রিয়াক্ট্যান্টস উইল ডিক্রিজ, বা কেউ ঘুরিয়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়া মানে প্রোডাক্টের অ্যাক্টিভিটিগুলো বাড়া, সেই দিয়েও সে ডিসক্রাইব করতে পারে। এখন ঘটনা হচ্ছে যে এরকম ধরনের যে কোনো একটা সিচুয়েশনে
যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে যায়, যদি সিস্টেমটা রিয়্যাক্ট করে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যায়, তাহলে সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটার চেহারা কীরকম। লক্ষ্য করে দেখো, আন্ডার দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দ্য করসপন্ডিং গিভস ফ্রি এনার্জি চেঞ্জ অফ দ্য সিস্টেম অ্যাট এ গিভেন টেম্পারেচার এবং অবভিয়াসলি অ্যাট এ কনস্ট্যান্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার। আমরা সবসময় এই ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোর ক্ষেত্রে অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখার কথাই বলি। তার একটা খুব সিম্পল কারণও আছে, কারণটা বোধহয় আমি এর আগেও একটা ক্লাসে বলেছিলাম। সেটা হচ্ছে, যেহেতু ইলেকট্রোকেমিক্যাল সেলগুলো সবসময় ডিল করে উইথ ইলেকট্রোডস, যেগুলো নাকি জেনারেলি সলিড, কিছু কিছু ক্ষেত্রে লিকুইডেরও ইনভলভমেন্ট থাকে, এবং অ্যালং উইথ দ্যাট এর সাথে আর কিসের ইনভলভমেন্ট থাকে, কতগুলো ইলেকট্রোলাইট, একটা বা একাধিক ইলেকট্রোলাইট। এবং সেই ইলেকট্রোলাইটগুলো যেহেতু সলিউশন ফেজে আছে, মানে সিন্স দে আর ইন দ্য লিকুইড ফেজ, তার মানে ইন জেনারেল এই ধরনের ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমের ওপরে প্রেশারের এফেক্ট খুব ইটসেলফ কম, যেহেতু কোনো গ্যাসের ইনভলভমেন্ট জেনারেলি এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে নেই। যে ধরনের সিস্টেমের ক্ষেত্রে, এরকম ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমের ক্ষেত্রে গ্যাসের ইনভলভমেন্ট আছেও, তার ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি প্রেশারটাকে মেনশন করার মতন ব্যবস্থা রাখি। ওকে, সেই কারণে এই ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমগুলো স্টাডি করার সময় আমরা কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার কন্ডিশনে কাজটা করছি, এইটা ধরে নিয়েই আমরা এগোই। ঠিক আছে, তাহলে এরকমভাবে যদি ভাবা যায় যে কোনো একটা এরকম ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড রিয়াকশন ইকুইলিব্রিয়ামে চলে গেছে, তার মানে সেই করসপন্ডিং ডেল্টা জি জিরো, এই ডেল্টা জি তার ভ্যালুটা অবভিয়াসলি জিরো অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে যদি ডেল্টা জির ভ্যালু জিরো হয় অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে অবভিয়াসলি সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এই রিয়াকশন কোশেন্টের মানেই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা আমরা অলরেডি জানি। তাহলে আন্ডার দ্য কন্ডিশন দ্যাট এ সিস্টেম হ্যাজ অ্যারাইভড ইকুইলিব্রিয়াম, সে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে ফেলেছে, সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছে গেছে, সেই রকম পরিস্থিতিতে আমরা খুব সিম্পলি একটা জিনিস বলতে পারি, দ্যাট দ্য নেট ইএমএফ অফ দ্য সেল উইল বি জিরো আন্ডার দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তার মানে দেখো, ইএমএফ অফ দ্য সেল জিরো তখনই হয় যখন এই ধরনের কোনো রিয়াকশন হতে হতে সেটা ইকুইলিব্রিয়ামে গিয়ে পৌঁছয়। তার মানে যেই মুহূর্তে আমি এই কথাটা বললাম যে আন্ডার দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দ্য ইএমএফ অফ দ্য সেল ইজ জিরো অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য রিয়াকশন কোশেন্ট ইজ নাথিং বাট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা আমরা আগেই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়বার সময় আমরা দেখে এসেছি, তখনই আমার কতগুলো জিনিস সেখান থেকে স্পষ্ট হয়ে গেল। কি কি স্পষ্ট হলো? প্রথম আমার যে জিনিসটা স্পষ্ট হলো যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছে গেলেই তার মানে এই লেফট হ্যান্ড সাইড অফ দিস ইকুয়েশন জিরো হয়ে যাওয়ার জন্য আমি ই জিরোর একটা ভ্যালুকে আমি বার করে ফেলতে পারবো। তার মানে অ্যাট দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আমি ই জিরোর একটা ভ্যালু পাবো, মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অথবা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালের আমি একটা করসপন্ডিং ভ্যালু আমি এখান থেকে বার করতে পারবো। এবং আমার যদি এই স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা আগে থেকে জানা থাকতো, কোনোভাবে যদি জানার কোনো রাস্তা থাকে, তাহলে এই ই জিরোর জানা ভ্যালুটাকে ব্যবহার করে আমি এরকম ধরনের যে কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে মেনে ফেলতে পারবো। তার মানে লক্ষ্য করে দেখো, নার্নস্ট ইকুয়েশন আমাদেরকে এসেনশিয়ালি এইরকম ধরনের রেডক্স রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে মাপার একটা রাস্তা করে দিচ্ছে। সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বার করার, ইভ্যালুয়েট করার ইউজিং সার্টেন থার্মোডিনামিক আইডেন্টিটিস আমাদেরকে একটা রাস্তা তৈরি করে দিচ্ছে। ওকে, এখন দেখো, তার মানে আমার যদি এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমি যদি পেয়ে যাই, এবং যদি এটা যেহেতু এরকম ধরনের একটা রিলেশনশিপ অলরেডি এক্সিস্ট করে, তাহলে এরকম ধরনের একটা রিলেশনশিপ থেকে যেহেতু এটাও দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা এসেনশিয়ালি আমার এপসাইলন জিরোর সাথে এসেনশিয়ালি প্রপোর্শনাল, মানে এপসাইলন জিরো বাড়লে আমার অবভিয়াসলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাড়বে। তাহলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ক্যান বি অ্যান ইকুইলিব্রিয়াম either in the case of an overall cell reaction or it can be an equilibrium associated with a single electrode reaction. তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি যে কোনো একটা ক্ষেত্রেই আমি ইচ্ছে করলে বার করতে পারি। এখন এর সাথে আরও কয়েকটা জিনিস একটুখানি নোটিস করা দরকার, সেটা হচ্ছে যদি কোনো একটা এরকম ধরনের ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে যে কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা একের চাইতে বেশি, হ্যাঁ, এবং তার মানে যদি আমার এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালই বলি বা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালই বলি, ইন জেনারেল স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল এই ই জিরোটা, এটা যদি পজিটিভ হয়, তার মানে অবভিয়াসলি রিয়াকশনটা আমার প্রোডাক্ট ফর্মেশনকে ফেভার করছে। অবভিয়াসলি তার মানে আমার রিয়াকশনটা যেটা করছে সেটা হচ্ছে আমার রিয়াকশনটা কি করছে, প্রোডাক্ট ফর্মেশনকে ফেভার করছে। দাঁড়াও,
আমি আরেকবার আসি। ওকে, ঠিক একই রকম ভাবে এই জিনিসটাও সাইমালটেনিয়াসলি বলতে পারি যে যদি কোনো একটা সিচুয়েশনে আমার এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমার একের চাইতে ছোট হয়, সেটা যদি লেস দ্যান ওয়ান হয়, তাহলে অবভিয়াসলি আমার স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালই হোক অথবা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালই হোক, সেটা তার মানে নেগেটিভ। তার মানে আমার তোমার প্রোডাক্ট ফর্মেশন ফেভার্ড না হয়ে উল্টো রিয়াকশনটা মানে রিয়াক্ট্যান্ট ফর্মেশন ফেভার্ড হচ্ছে। তার মানে সোজা কথায়, এক কথায় যদি ব্যাপারটাকে তুমি প্রকাশ করতে চাও, তাহলে এই ধরনের যে কোনো ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন যে কোনো অর্ডিনারি কেমিক্যাল রিয়াকশনের মতো করেই লক্ষ্য করে দেখো লাস অ্যাটলিয়ার প্রিন্সিপাল ওবে করে চলছে। তার মানে আমাদের টিপিক্যাল কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়া যত রকম প্রিন্সিপাল আমরা যা যা পড়েছি, যা যা শিখেছি, সেই সমস্ত প্রিন্সিপালগুলো কিন্তু এই ধরনের ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য হবে। এই ব্যাপারটা ইজ সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট এবং সামথিং ভেরি ক্রুশিয়াল ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনস। তার মানে লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল আমাদের সর্বতোভাবে যেভাবে আমরা নাকি দেখে এসছি ইন কেস অফ অর্ডিনারি কেমিক্যাল রিয়াকশনস, এখানেও ঠিক একই রকমভাবে প্রযোজ্য হবে। আমি এখন এই জায়গাটা থেকে কতগুলো স্পেসিফিক সিচুয়েশনকে কনসিডার করি। প্রথম, ধরো আমি যে গ্যালভানিক সেলটার উদাহরণ এক্ষুনি দিলাম, সেই গ্যালভানিক সেলটার পার্সপেক্টিভ থেকে কয়েকটা কথা নার্নস্ট ইকুয়েশনকে ব্যবহার করে বলার চেষ্টা করি। প্রথমত লক্ষ্য করো, যে গ্যালভানিক সেলটার কথা বললাম সেটা ছিল এটা, ঠিক আছে? আমি যদি এবার খুব সিম্পলভাবে গ্যালভানিক সেলটার দিকে তাকাই, আমরা যেভাবে আগের ক্লাসগুলো করে এসেছি, যে পদ্ধতিতে আমরা দেখে এসেছি, তাতে মনে হচ্ছে যে যদি আমি সেলটাকে ঠিকভাবে সঠিক রিপ্রেজেন্টেশন করে থাকি, সঠিক বা বেঠিক কি দিয়ে বিচার করব? আমাদের সঠিক বা বেঠিক বিচার করার রাস্তা হচ্ছে যে আমি দেখব যে সেলের ইএমএফটা পজিটিভ কিনা। কেন সেলের ইএমএফটাকে পজিটিভ রাখার চেষ্টা করছি? বিকজ আমি চাইছি যে রিয়াকশনটা স্পন্টেনিয়াস হোক। সেলের ইএমএফটা পজিটিভ হলে আমার ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ টাইমস ইএমএফ, এই রিলেশনশিপটা থেকে আমি স্পষ্টভাবে দেখাতে পারবো যে হ্যাঁ, আমাদের ক্ষেত্রে কি হবে না, পরিষ্কারভাবে আমরা বলতে পারবো যে রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি এগোচ্ছে। তাহলে এই সিচুয়েশনটা আছে কি নেই এইটা বোঝার জন্য আমি আপাতত ধরে নিলাম যে আমি এখানে যেভাবে সেলটাকে লিখেছি সেই সেলটা সঠিক রিপ্রেজেন্টেশন, সঠিক। ওকে, তাহলে যদি সঠিক হয় তাহলে পরিষ্কার একটা ঘটনা, সেটা হচ্ছে যে যেহেতু লেফট হ্যান্ড ইলেকট্রোডটা হচ্ছে সেই ইলেকট্রোড যে ইলেকট্রোডে ইলেকট্রনের এক্সেস হয়, হুম, অর্থাৎ যেখানে অক্সিডেশন হচ্ছে মানে অ্যানোড। তার মানে সিন্স দিস ইলেকট্রন হ্যাজ অ্যান এক্সেস অফ ইলেকট্রন, এই ইলেকট্রোড হ্যাজ অ্যান এক্সেস অফ ইলেকট্রনস, এবং সিন্স দিস ইলেকট্রোড হ্যাজ আ স্কেয়ারসিটি অর ঘাটতি অফ ইলেকট্রনস, তার মানে আমি যদি এই দুটো ইলেকট্রোডকে একটা এক্সটার্নাল সার্কিট দিয়ে জুড়ে দিই, তাহলে এক্সটার্নাল সার্কিটে এই ডিরেকশনে ইলেকট্রন ফ্লো করবে। ফাইন, তাই যদি ঘটে, এবার তাহলে আমি ওভারঅল সেল রিয়াকশন লিখতে গেলাম। ওকে, আমি ওভারঅল সেল রিয়াকশন যে কোনো একজন ব্যক্তি দুভাবে লিখতে পারে। প্রথমত লক্ষ্য করো, কেউ একজন এই ওভারঅল সেল রিয়াকশনটাকে এইভাবে লিখতে পারে। সে যদি এই ওভারঅল সেল রিয়াকশনকে এরকম করে হাফ বসিয়ে রেখে, সে ভুল লেখেনি। প্রশ্ন আসতে পারে কে কেন খামোখা হাফ বসিয়ে লিখতে গেল, আমি বললাম লিখেছে, তার ইচ্ছে হয়েছে। সে যদি হাফ বসিয়ে লেখে তাহলে দেখো অক্সিডেশন প্রসেসটা কি, হাফ অফ জিঙ্ক সলিড ইজ গোয়িং টু হাফ অফ জিঙ্ক 2+ প্লাস 1 ইলেকট্রন। ঠিক একই রকম ভাবে হাফ বসিয়ে লিখলে রিডাকশন প্রসেসটা কি, হাফ অফ কপার অ্যাকুয়াস, কপার 2+ অ্যাকুয়াস ইজ টেকিং আপ 1 ইলেকট্রন অ্যান্ড ফর্মিং হাফ অফ কপার সলিড। ঠিক আছে, তার মানে এখানে এই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলোতে 1-2 বসিয়ে লিখলে n ইকুয়াল টু 1, মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড আসে 1। ঠিক আছে, এটা যে কোনো একজন ব্যক্তি এইভাবে লিখতে পারে চাইলে, অথবা অথবা নর্মালি যেটা আসা উচিত সেভাবেও কেউ লিখতে পারে। তাহলে এই যে দুরকম পদ্ধতি অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য ওভারঅল সেল রিয়াকশন, অথবা ইলেকট্রোড রিয়াকশনগুলোতেও একই রকমভাবে লেখা যেতে পারে। ওভারঅল সেল রিয়াকশন বলে তো কিছু অ্যাজ সাচ হয় না, ওভারঅল সেল রিয়াকশন হচ্ছে ইলেকট্রোড রিয়াকশনের যোগফল, আমরা আগেই দেখে এসেছি। তার মানে আমি এইভাবেই সেল রিয়াকশনটাকে লিখি অথবা এইভাবে সেল রিয়াকশনটাকে লিখি,
আমাদের একটা জিনিস স্পষ্ট, সেটা কি, যে আমি যেভাবেই রিপ্রেজেন্ট করি না কেন সেল রিয়াকশনটাকে, এই সেল রিয়াকশনটা যদি ঘটে এবং যদি আমার পজিটিভ ইলেকট্রিসিটি ফ্লো করে থ্রু দ্য সেল ফ্রম লেফট টু রাইট, হুম, এবং সেই ঘটনাটা যদি ঘটে, তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমার কাজটা ঠিক আছে, বিকজ দ্য ইএমএফ অফ দ্য সেল ইজ পজিটিভ। তাহলে এই জিনিসটা আমি তখন বলতে পারি। ওকে, এবার লক্ষ্য করে দেখো, এই পার্টিকুলার কেসে যেভাবে আমি এখানে সেলটাকে রিপ্রেজেন্ট করেছি, যেহেতু আমার রাইট হ্যান্ড ইলেকট্রোডটা কোনটা, এই কপার 2+ কপার ইলেকট্রোডটা, এই ইলেকট্রোডটা যেহেতু পজিটিভ ইলেকট্রোড মানে ক্যাথোড, ওই ইলেকট্রোডটাতে রিডাকশন ঘটছে, কপার 2+ রিডিউসড হচ্ছে টু ফর্ম মেটালিক কপার। তাহলে তাহলে আমার যদি এইরকম একটা সেল রিয়াকশন ঘটে, তাহলে স্পন্টেনিয়াসলি আমি একটা জিনিস এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, যে তাহলে স্পন্টেনিয়াসলি তার দিয়ে আমার ইলেকট্রন ফ্লো করবে ফ্রম জিঙ্ক টু কপার। ফাইন, মিটে গেল। এইবার এই একই সেল রিয়াকশনকে কেউ যদি ঘুরিয়ে লেখে, মনে করো আমি করলাম কি, এই সেল রিয়াকশনটাকে ঘুরিয়ে দিলাম, এটাকে এটাকে যেটাকে খুশি, দুটোকে চাইলে দুটোকেও ঘোরাতে পারো। তাহলে মনে করো আমি সেল রিয়াকশন ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়া মানে কি, আমি আমার রিয়াক্ট্যান্ট সাইডে এই দুটোকে লিখবো, প্রোডাক্ট সাইডে এই দুটোকে লিখবো। যদি এটাকে ঘোরাই, রিয়াক্ট্যান্ট সাইডে এই দুটোকে লিখবো, প্রোডাক্ট সাইডে এই দুটোকে লিখবো। আমি মনে করো সেল রিয়াকশনটাকে এইভাবে ঘুরিয়ে লিখলাম। তাহলে আমি যদি সেল রিয়াকশনকে এভাবে ঘুরিয়ে লিখি, মনে করো এই ওপরের পোর্শনটা, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত পোর্শন আমি ঢেকে দিলাম, নেই করে দিলাম। তাহলে আমি একজনের সামনে শুধুমাত্র এই সেল রিয়াকশনটা, এটা অথবা এটা, এই দুটোকে আমি তুলে ধরলাম, যে কোনো একটাকে তুলে ধরলাম। মনে করো সে কি দেখবে, সে দেখবে যে তার মানে এমন একটা সেল রিয়াকশন হচ্ছে, যে সেল রিয়াকশনে কপার থেকে কপার 2+ হচ্ছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে। তার মনে কি ধারণা জাগবে, সে দেখবে যে তার মানে কপার অক্সিডাইজড হচ্ছে, জিঙ্ক রিডিউসড হচ্ছে। আমি যদি এইরকম একটা সেল রিয়াকশন লিখে কাউকে বলি এইবার তুমি সেলটাকে আঁকো, মানে সেলটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করো, তাহলে সে কি লিখবে, সে দেখবে যে কপার ইলেকট্রোডের তো অক্সিডেশন হচ্ছে, তার মানে সে কপার ইলেকট্রোডটাকে লেফট হ্যান্ড সাইডে বসাবে, তাকে অ্যানোড ধরে নেবে, ধরে নিয়ে জিঙ্ক ইলেকট্রোডটাকে তার মানে তাকে রাইট হ্যান্ড সাইডে বসাতে হবে, তাহলে তাকে সে ক্যাথোড ধরে নিল, লিখে সে সেল ডায়াগ্রামটাকে এইভাবে রিপ্রেজেন্ট করবে। যেই মুহূর্তে সে এইভাবে সেল ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করলো, তার ইএমএফ অফ দ্য সেল কিন্তু নেগেটিভ হয়ে গেল। তার মানে সে দেখলো যে আমি একটা নন স্পন্টেনিয়াস রিয়াকশন পাবো, কারণ ইএমএফ অফ দ্য সেল নেগেটিভ হয়ে যাওয়া মানে ডেল্টা জিটা পজিটিভ হয়ে যাওয়া। এবার প্রশ্ন হচ্ছে যে সে কি ভুল করলো, আমি বলবো না, সে কোনো ভুল করেনি, কারণ তাকে আমি ভুল করার সম্পূর্ণ সুযোগ করে দিয়েছি। কেন, আমি তাকে সেল রিয়াকশনটা দিয়েইছি, এটা তাকে তো আমি অন্য কোনো কিছুর ভ্যালু বলে দিইনি। আমি এটা তাকে কখনো বলে দিইনি একবারের জন্য যে কোনটা সত্যিকারের ঘটে। আমি তাকে এটা বলে দিইনি যে কপার আর জিঙ্কের প্রেজেন্সে জিঙ্কের যে প্রেফারেন্সিয়াল, মানে কোনো একটা প্রেফারেন্সিয়াল কারণে সে বেশি অক্সিডাইজড হতে চায়, সে কথাটা আমি বলিনি। আমি এই কথাটা তাকে একবারও বলে দিইনি যে এইরকম ভাবে সেল রিয়াকশন লিখলে ইএমএফটা কি আসবে। আমি তাকে একবারের জন্যও কিন্তু বলে দিইনি যে এরকম ভাবে সেল রিয়াকশন লিখলে যে রিয়াকশনটা নন স্পন্টানিয়াস হবে। তাকে আমি শুধুমাত্র এই রিয়াকশনটা অথবা এই রিয়াকশনটা তুলে দিয়েছি, দিয়ে বলেছি তুমি এবার সেলটাকে কনস্ট্রাক্ট করো। সে যে সেলটা কনস্ট্রাক্ট করেছে সেটা কিন্তু একদম ঠিক। তার ফল কি হবে, তার ইএমএফ নেগেটিভ আসবে না পজিটিভ আসবে, আমি যদি আর কোনো ইনফরমেশন না দিই তাকে, সে কি করে জানবে? সে তো এক্সপেরিমেন্ট করছে না, সে তো খাতায় কলমে কাজটা করছে, তাহলে তার তো জানার কথা না। তার মানে কোনো একটা সেল ডায়াগ্রাম আমি একই সেলের জন্য এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আমার শুধুমাত্র মাথায় রাখতে হবে, আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করি, যে সাইন অফ ইএমএফ আসবে, উল্টোভাবে রিপ্রেজেন্ট করলে ইএমএফ এর সাইনটা পাল্টে যাবে। ধরা যাক আমি এবার পরীক্ষাতে এই কাজটা করছি, আমি এবার করলাম কি, সেলটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম, রিপ্রেজেন্ট করে হঠাৎ দেখলাম ইএমএফ অফ দ্য সেলটা আমার নেগেটিভ আসছে উইথ সার্টেন ভ্যালুজ। আমি কিছু ভ্যালু দিয়ে দিয়েছিলাম, সেই ভ্যালু দিয়ে ইএমএফটাকে ক্যালকুলেট করার পর দেখা যাচ্ছে নেগেটিভ আসছে। আমি এবার আর্টিফিশিয়ালি অন্য কোনো কোথাও কিচ্ছু চেঞ্জ না করে আমি হঠাৎ করে পরীক্ষার ওই অঙ্কটা করার পরে খাতার রেজাল্টে শুধুমাত্র ইএমএফ এর ভ্যালুটাকে, না না হয়তো পজিটিভ আসতে হবে, নেগেটিভ তো আসতে পারে না, আমি নিশ্চয়ই কোথাও ক্যালকুলেশনে ভুল করেছি বলে আমি ওখানে কোথাও একটা প্লাস চিহ্ন করে দিয়ে চলে আসলাম।
তাহলে কিন্তু ভুল। আমি যদি সেলটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি, আমার ইএমএফটাকে নেগেটিভ ভাবেই রিপ্রেজেন্ট করতে হবে, তাতে নন স্পন্টেনিয়াস রিয়াকশন হলেও রিপ্রেজেন্ট করতে হবে। কারণ যেই মুহূর্তে একজন দেখবে যে আমার এখানে নেগেটিভ আসছে ইএমএফ, সে একবারে একটা কথা বুঝে যাবে, তার মানে সেল রিয়াকশনটাকে মানে সেলটাকে উল্টো করে রিপ্রেজেন্ট করা আছে। সে আর কিচ্ছু করবে না, সে সেলটাকে সোজা করে লিখবে। সেলটাকে সোজা করে লেখা মানে এটাকে এইভাবে লেখা, সঙ্গে সঙ্গে ইএমএফ এর সাইনটাও ঘুরে যাবে। তার মানে আমি সেলকে যদি ভুলভাবে রিপ্রেজেন্টও করি, আমি যদি সেলকে ভুল এবং ঠিক, এইটা কিন্তু অ্যাবসলিউট নয়। ভুল এবং ঠিক এই দুটো কথাই কিন্তু রিলেটিভ, আপেক্ষিক। কিসের রেসপেক্টে ভুল ঠিক বলছি, কার রেসপেক্টে ভুল ঠিক বিচার করছি? ভুল ঠিক বিচার করছি আমরা সেল রিয়াকশনটা বা সেই সেল রিয়াকশনের স্পন্টেনিটির নিরিখে। হ্যাঁ, আমি যদি বলি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া এবং কপার +2 থেকে কপার হওয়া এই ওভারঅল রিয়াকশনটা স্পন্টেনিয়াস, তাহলে অবভিয়াসলি তার উল্টো রিয়াকশনটা নন স্পন্টেনিয়াস হতে বাধ্য। এবং রিভার্সিবল কেসে ঠিক একই হারে নন স্পন্টেনিয়াস, মানে ও যতটা স্পন্টেনিয়াস ছিল ও ততটাই উল্টো রিয়াকশনটা ততটাই নন স্পন্টেনিয়াস। তার মানে এই পুরো ভুল ঠিকের বিষয়টা পুরোটাই কিন্তু নির্ভর করছে ডেল্টা জির সাইনের ওপরে। এবং ডেল্টা জির সাইন ওই -NFE দিয়ে রিলেশনশিপটা দিয়ে জুড়ে আছে বলে আলটিমেটলি ডেল্টা জির সাইন নির্ভর করছে ইএমএফ এর সাইনের ওপরে। তার মানে আমি সেল রিয়াকশনকে যেভাবেই রিপ্রেজেন্ট করি, আমি যেন ইএমএফ এর সাথে অ্যাসোসিয়েটেড সাইনটাকে সঠিকভাবে ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে যে আমার তার মানে এরকম একটা সেলকে রিপ্রেজেন্ট করবার পরে, সেল রিয়াকশনটা লিখবার পরে আমি কিভাবে আমি ইএমএফটাকে ক্যালকুলেট করব? এই ইএমএফটাকে ক্যালকুলেট করার কি কোনো রাস্তা আছে, নার্নস্ট ইকুয়েশন ব্যবহার করে বা অন্য কোনো পদ্ধতিতে? নাকি আমাকে সবসময় এক্সপেরিমেন্ট করে করে ইএমএফ মাপতে হবে? একদমই তা না। নার্নস্ট ইকুয়েশন ব্যবহার করে ইএমএফ ক্যালকুলেট করার ব্যবস্থা আছে। আমি একটা সাধারণ এক্সাম্পল দিয়ে ঘটনাটা বলছি কিভাবে করা যায়। ধরো আমি একটা সেল কনস্ট্রাক্ট করলাম, ঠিক আছে? সেই সেলটা কনস্ট্রাক্ট করার সময় আমি একটা একটা ল্যাবরেটরি ব্যবহার করছি, সেই ল্যাবরেটরিতে টেবিল আছে, সেই টেবিলের ওপরে আমি এরকম একটা সেল তৈরি করেছি। এবার একটু দাঁড়াও, এখানে দাঁড়িয়ে সেলটার চেহারাটার দিকে দেখো। আমি এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছি কোথায় কি ঘটছে, কি কি ঘটছে। লক্ষ্য করে দেখো, এই যে ইলেকট্রোডটা, যেটা বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। কেন বলছি? দেখো এখানে আমার পরিষ্কার অ্যাসিড কনসেন্ট্রেশনটা গিভেন, হ্যাঁ, 1 মোলার অ্যাসিড কনসেন্ট্রেশন, 100 কিলোপাস্কেল মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। আমি হাইড্রোজেন গ্যাস পাঠাচ্ছি 298.15 কেলভিন টেম্পারেচার। ওকে, মানে 25°C সোজা কথা। তাহলে আমি যদি এই ইলেকট্রোডটার দিকে তাকাই, তাহলে দিস ইলেকট্রোড ইজ ইন ইটস স্ট্যান্ডার্ড কন্ডিশন। তাহলে কিরকম ইলেকট্রোড, রিয়াকশনটা কি হচ্ছে? রিয়াকশনটা হচ্ছে অক্সিডেশন। হাইড্রোজেন গ্যাস ইজ বিং অক্সিডাইজড টু প্রোটন উইথ দ্য ফর্মেশন অফ 2 ইলেকট্রনস। ঠিক আছে? ওকে, এইবার এই জিনিসটা যখন ঘটবে, এই রিয়াকশনটা যখন ঘটছে, তাহলে দিস ইজ দ্য অক্সিডেশন। তাহলে অক্সিডেশন যে ইলেকট্রোডে হচ্ছে, তাহলে দ্যাট ইলেকট্রোড উইল বি হ্যাভিং অ্যান এক্সেস অফ ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রোডের ওপরে ইলেকট্রনের এক্সেস হচ্ছে, ঠিক আছে? তার মানে এই ইলেকট্রোডটাতে রিডাকশন হচ্ছে, পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। এবার তার মানে ইলেকট্রনস উইল ফ্লো ফ্রম দিস ইলেকট্রোড টু দিস ইলেকট্রোড। ওকে, এখন লক্ষ্য করো, আমি যখন এই সেলটার করসপন্ডিং রিপ্রেজেন্টেশনটা লিখব, এটা কিন্তু হচ্ছে আমার ল্যাবরেটরির ভেতরে টেবিলের ওপরে রাখা সেট আপটা। যে এখানে আমি একটা 100 ml এর বিকার বসিয়েছি, এখানে একটা 100 ml এর বিকার বসিয়েছি, বসিয়ে একটা সল্ট ব্রিজ দিয়ে তাদেরকে জুড়ে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা তোমার ওই পোটেনশিওমিটার বা ভোল্টমিটার বসানোটা ঠিক হবে না, যাই হোক, একটা একটা সেন্সিটিভ পোটেনশিওমিটার বসিয়েছি। এইটা আমার আমার ল্যাবরেটরিতে যে সেট আপটা আমি তৈরি করেছি, ঠিক আছে? লক্ষ্য করো, এই ল্যাবরেটরি সেট আপটায় আমি বিকারটাকে আমার যেটা কি বলে অ্যানোডের যে বিকার, অর্থাৎ দিস বিকার, এটাকে আমি ডান দিকে বসিয়েছি না বাঁ দিকে বসিয়েছি কিচ্ছু মিন করে না, কিন্তু এটাকে আমি যেখানে খুশি বসাতে পারি। কিন্তু আমি যখন এই করসপন্ডিং সেলটার যখন রিপ্রেজেন্টেশনটা লিখব, তাহলে আমাকে কি লিখতে হবে? দিস ইলেকট্রোড উইল বি দ্য ইলেকট্রোড অন দ্য লেফট হ্যান্ড সাইড। কেন? বিকজ দিস ইলেকট্রোড ইজ দ্য অ্যানোড, বিকজ দিস ইজ হোয়ার দ্য অক্সিডেশন টেক্স প্লেস. This is the electrode where the reduction takes place.
So this electrode should be the cathode and this should go to the right. তার মানে আমার সেলটার রিপ্রেজেন্টেশনটা হওয়া উচিত এইরকম। দেখো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা, যেটাকে আমি SHE বলে রিপ্রেজেন্ট করেছি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা তার মানে এইটা, এখানে অক্সিডেশন হচ্ছে সেই জন্য এটা বাঁ দিকে বসেছে। এবং আমার এই কপার ইলেকট্রোডটা হচ্ছে বেসিক্যালি ক্যাথোড, সেখানে রিডাকশন হচ্ছে সেই জন্য আমি এটাকে ডান দিকে রেখেছি। তার মানে আমার যদি এইটা সঠিকভাবে জানা থাকে যে কোথায় অক্সিডেশন হচ্ছে কোথায় রিডাকশন হচ্ছে, আমি সেটাকে সেইভাবে রিপ্রেজেন্ট করব। দ্য ল্যাবরেটরি সেট আপ ডাজ নট ম্যাটার। ল্যাবরেটরিতে আমি কোথায় কোনটাকে কোন বিকারটাকে ডাইনে বসালাম বায়ে বসালাম তা দিয়ে কিন্তু কিছু আসা যায় না। এটাকে আমি যেখানে খুশি বসাতে পারি, আমি এটাকে একটাকে আরেকটার মাথায়ও বসাতে পারি যদি প্রপারলি আমি তাকে সল্ট ব্রিজ দিয়ে জুড়ে দিতে পারি। সমস্যাটা হচ্ছে যে আমি যখন এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করব, দ্য ইলেকট্রোড অ্যাট হুইচ অক্সিডেশন টেক্স প্লেস মাস্ট বি প্লেসড অন দ্য লেফট, the electrode at which reduction takes place must be placed on the right to have a proper cell reaction which is কি spontaneous in nature। তাহলে আমি ওই পার্টিকুলার টেম্পারেচারে আমি এইভাবে আমি করসপন্ডিং সেলটাকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, ওয়ান্স এ সেল হ্যাজ বিন রিপ্রেজেন্টেড ইন দিস ম্যানার, আমি এবার এই সেলটার ইএমএফ মাপতে পারি। ঠিক আছে, ওকে, আমি এবার এই সেলটার ইএমএফ মেপেছি। আমি এবার এই সেলটার ইএমএফ মেপে আমি কি দেখলাম, আমি দেখলাম সেলটার ইএমএফ এসছে 0.34 ভোল্ট। ওকে, এই সেলটার ইএমএফ কেন 0.34 ভোল্ট? বিকজ স্পষ্ট কথায় আমি ধরে নিয়েছি দ্যাট দি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইজ অ্যান ইলেকট্রোড হুইচ হ্যাজ অ্যান ইএমএফ ভ্যালু অফ 0 ভোল্ট। তাহলে এর ইএমএফটাকে 0 ভোল্ট ধরে নিয়ে এই ইলেকট্রোডটার যা তোমার ভ্যালু আসবে আন্ডার দ্য স্ট্যান্ডার্ড কন্ডিশন, স্ট্যান্ডার্ড কন্ডিশন কি 298.15 কেলভিন টেম্পারেচার 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কন্ডিশন। তাহলে সেই করসপন্ডিং যে সেলটা তৈরি হলো সেই সেলে দিস ইলেকট্রোড ইজ দ্য স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তাহলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যাট এনি ভ্যালু অফ টেম্পারেচার ইজ টেকেন অ্যাজ 0। এটা একটা কনভেনশন। কেন কনভেনশন? ইট ইজ লাইক দ্য ফিক্সিং অফ এ স্কেল। আমরা যেমন কেলভিন স্কেলের একটা 0 সেট করি, ঠিক সেরকমভাবে এখানে বলতে পারো যে ইলেকট্রোড পোটেনশিয়াল মাপার স্কেলের 0টাকে এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়ালের সাথে সেট করা হয়েছে। যে ধরে নেওয়া হয়েছে that the zero of this particular cell is located at the zero of the standard electrode potential for the standard hydrogen electrode, and this does not vary with temperature. At all temperatures, the standard electrode potential associated with the standard hydrogen electrode is taken as 0. ঠিক আছে, তাহলে সেই অবস্থায় আমি যে ভ্যালু অফ ইএমএফ পাবো ফর দিস সেল, যেহেতু একদিককার ইলেকট্রোডের পোটেনশিয়াল 0, তাহলে ওভারঅল সেলের ইএমএফ নিশ্চয়ই বাকিটা অর্থাৎ এর স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল হবে। তাহলে আন্ডার দ্য স্ট্যান্ডার্ড কন্ডিশন দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দিস পার্টিকুলার ইলেকট্রোড, কোন ইলেকট্রোড না দ্য কপার 2 প্লাস কপার ইলেকট্রোড হ্যাজ এ ডেফিনিট ভ্যালু। কত ভ্যালু? এই যে প্লাস অফ 0.34 ভোল্ট। এই প্লাস চিহ্নটা ইম্পর্ট্যান্ট, এই প্লাস চিহ্নটা দেবে, মানে তুমি যদি প্লাস চিহ্ন না দাও মানে কারণ কেটে দেওয়ার জায়গা নেই, কিন্তু প্লাস চিহ্নটা দেবে বিকজ এই প্লাস চিহ্নটার একটা সিগনিফিক্যান্স আছে। এই প্লাস চিহ্নটার সিগনিফিক্যান্স হচ্ছে এই যে এইরকম ধরনের একটা সেলের ক্ষেত্রে তার মানে যখনই আমি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা প্লাস দেখছি তার মানে দ্য করসপন্ডিং ইএমএফ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল ইজ পজিটিভ, মিনিং দ্যাট দ্য করসপন্ডিং ইলেকট্রোড রিয়াকশন ইজ এ স্পন্টেনিয়াস ওয়ান। এইটা মিন করে। পরিষ্কার হলো? তাহলে এইবার ঘটনা হচ্ছে যে এইরকম একটা জায়গায় আমি যদি বারবার এই দিককার ইলেকট্রোডটা পাল্টে যাই, এই দিককার ইলেকট্রোডটা পাল্টে যাই এবং একবার করে ইএমএফটা মাপি আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনটা পাল্টাচ্ছি না, স্ট্যান্ডার্ড কন্ডিশনটাকে সেম রেখেছি। ডান দিকে আমার এই ইলেকট্রোডটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডই আছে, আমি এখানে কপার 2 প্লাস কপার লাগিয়েছিলাম, এরপরে আমার মনে হলো যে আমি অন্য আরেকটা ইলেকট্রোড লাগাই, আমার মনে হলো যে সিলভার প্লাস ইলেকট্রোড লাগিয়ে দিলাম, ইএমএফ মাপলাম, একটা ইএমএফ এর ভ্যালু পেলাম। আবার কোনো সময় আমার মনে হলো যে না ঠিক আছে তোমার ধরো জিঙ্ক প্লাস 2 ইলেকট্রোডটা এখানে লাগালাম, ভ্যালু পেলাম মেপে।
আমি তার মানে বিভিন্ন ইলেকট্রোডকে এইরকম ধরনের একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে কানেক্ট করে আন্ডার দ্য স্ট্যান্ডার্ড কন্ডিশনস আমি ইএমএফ গুলো মেপে ফেললাম। যেই মুহূর্তে আমি এই ইএমএফটা মেপে ফেললাম, হ্যাঁ, তাতে আমি কি পেলাম? তাতে লক্ষ্য করে দেখো, আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে এরকম দেখতে একটা আমি চার্টের মতন পেলাম। কিরকম? যেখানে স্ট্যান্ডার্ড potential associated with this reaction which occurs in the standard hydrogen electrode has a potential of 0 volt. এটা আমার স্কেলের 0। এই স্কেলটা ওপর দিকেও যেমন উঠেছে, নিচের দিকেও তেমন নেমেছে। মানে এটা স্কেলটা অনেকটা আমাদের দেখতে একটা সেই নাম্বার লাইনের মতন। নাম্বার লাইনের মধ্যিখানে যেমন 0 থাকে, ডান দিকে পজিটিভ নাম্বারগুলো থাকে, বাম দিকে নেগেটিভ নাম্বারগুলো থাকে, এখানেও ঠিক তাই। এই স্কেলটা একটা নাম্বার লাইনের মতন। এর ওপর দিকে সমস্ত পজিটিভ ভ্যালু অফ ইএমএফ, নিচের দিকে সমস্ত নেগেটিভ ভ্যালু অফ ইএমএফ ফর অল রিডাকশন রিয়াকশনস। দেখো, যেখানে সমস্ত রিয়াকশনগুলোকে আমি রিডাকশন রিয়াকশন করে লিখেছি। তার মানে দিস ভ্যালুস করসপন্ড টু দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালস অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট ইলেকট্রোডস। তার মানে কপার 2 প্লাস কপার এই ইলেকট্রোডে যদি রিডাকশন হয় তাহলে এই রিয়াকশন ঘটবে, তাহলে এটার ইলেকট্রোড পোটেনশিয়াল হবে আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে প্লাস অফ 0.34 ভোল্ট। স্ট্যান্ডার্ড কন্ডিশন কি দিয়ে মাপবো? এই যে আমার স্ট্যান্ডার্ড কন্ডিশন, এই স্ট্যান্ডার্ড কন্ডিশন পাল্টাবো না, ঠিক আছে? তাহলে আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনস, অর্থাৎ আন্ডার দিস সেট অফ কন্ডিশনস, আমার অন্য কোনো আরেকটা ইলেকট্রোডে যাও, লেড 2 প্লাস লেড ইলেকট্রোডের করসপন্ডিং রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে -0.13 ভোল্ট। তাহলে এবার ভাবো, তাহলে কপার 2 প্লাস কপার ইলেকট্রোডের যদি রিডাকশন পোটেনশিয়াল +0.34 ভোল্ট হয়, তার মানে এর সাথে অ্যাসোসিয়েটেড করসপন্ডিং ডেল্টা জি কত? তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 2 টাইমস দুটো ইলেকট্রন ট্রান্সফার, 2 টাইমস ফ্যারাডে কনস্ট্যান্ট মানে হচ্ছে 96500 কুলম্ব টাইমস প্লাস অফ 0.34, সামনে একটা মাইনাস সাইন আছে, মাইনাস এনএফই, তাহলে এর ভ্যালুটা সবসময় নেগেটিভ। তার মানে দিস পার্টিকুলার রিয়াকশন ফর কপার undergoing copper 2 plus 2 copper reduction is a spontaneous one। তার মানে এই ধরনের কোনো একটা রিডাকশন প্রসেস স্পন্টেনিয়াস হবে। ওকে, তার মানে এইরকম ধরনের কোনো একটা রিডাকশন প্রসেস স্পন্টেনিয়াস হওয়া মানে কি? তার মানে কপারের দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার সলিড হওয়ার প্রবণতা বেশি। কার তুলনায়? ধরা যাক লেডের তুলনায়। কেন? বিকজ লেড 2 প্লাস যদি দুটো ইলেকট্রন নেয়, নিয়ে যদি সলিড লেড হয়, তখন তার করসপন্ডিং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে -0.13 ভোল্ট। তার মানে তুমি একে আবার ওই ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফই তে বসাও, তুমি যেটা পাবে একটা পজিটিভ ভ্যালু পাবে, নন স্পন্টেনিয়াস। তার মানে কপার 2 প্লাস থেকে কপার হওয়ার প্রবণতা লেড 2 প্লাস থেকে লেড হওয়ার প্রবণতার চাইতে বেশি। তার মানে যদি কোথাও কপার এবং লেডকে রেখে দাও, তাহলে কপার সবসময় প্রেফারেন্সিয়ালি ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে, মানে কপার সবসময় প্রেফারেন্সিয়ালি নিজে রিডিউসড হওয়ার চেষ্টা করবে। ওকে, এবং তার মানে যে নিজে রিডিউসড হওয়ার চেষ্টা করছে, তার মানে ভেবে দেখো কি, ও যেখান থেকে ইলেকট্রন পাবে ও খপ করে সেই ইলেকট্রনগুলোকে গিয়ে ধরবে। তাহলে যে নিজে, যার নিজের রিডাকশন পোটেনশিয়াল খুব পজিটিভ এবং হাই, তার টেন্ডেন্সি বেশি টু গ্র্যাব, টু ক্যাপচার, সেই ইলেকট্রনগুলোকে সবসময় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তার মানে সে নিজে ইলেকট্রন ছিনিয়ে নিয়ে নিজে রিডিউসড হবে, যার কাছ থেকে ইলেকট্রন ছিনিয়ে নেবে তাকে সে অক্সিডাইজ করবে। হেন্স আমি যদি এই বরাবর ওপরের দিকে উঠি, এই জিরোর থেকে যদি ওপরের দিকে উঠি, তাহলে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পাওয়ার বাড়বে। যদি আমি এই জিরোর থেকে নিচের দিকে নামি, রিডিউসিং এজেন্ট হিসেবে পাওয়ার বাড়বে। পরিষ্কার? তাহলে এই ধরনের যে কোনো একটা সিরিজ, যে সিরিজের এই স্কেলিংটা, হ্যাঁ, এর মধ্যবর্তী, মানে আমি এখানে কয়েকটা জাস্ট নিয়ে রেখেছি, ঠিক আছে? আরো অনেক সম্ভব, মানে আমি তোমাদেরকে পরে পাঠিয়ে দেবো অঙ্ক করার সুবিধার্থে, যাতে তোমরা দেখতে পারো যে কত এরকম ধরনের ইলেকট্রোড রিয়াকশনস আছে। হ্যাঁ, অঙ্ক করতে গেলে ওই করসপন্ডিং স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালগুলো লাগে। আমি এখানে উদাহরণ হিসেবে মোটে কয়েকটাকে নিয়ে এসেছি, ঠিক আছে? তার মানে যত আমি এই ওপরের দিকে উঠবো এই জিরো ভ্যালুর থেকে, সবসময় যা করবে এই জিরো ভ্যালুটাকে মাঝখানে রেখে ওপরের দিকে যাবে বা নিচের দিকে নামবে। যত ওপরের দিকে উঠবে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পাওয়ার বাড়বে, যত নিচের দিকে নামবে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পাওয়ার তত বাড়বে, এই রিডিউসিং এজেন্ট হিসেবে পাওয়ার বাড়বে, মানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পাওয়ার কমবে। ঠিক আছে? বেশ, তাহলে একটা সিম্পল ইলেকট্রোড রিয়াকশন দেখি।
ধরো আমার কাছে এরকম একটা ইলেকট্রোড রিয়াকশন আছে, কি আছে দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, যার অ্যাক্টিভিটি আমি বলে দিয়েছি 0.1। তাহলে কত ইলেকট্রন ট্রান্সফার? 2 ইলেকট্রন ট্রান্সফার। তাহলে এন এর ভ্যালু কত? 2। অ্যাক্টিভিটি অফ জিঙ্ক বলা আছে 1, এর ভ্যালু কত? E0 দেখো, এখানে দেখো জিঙ্ক 2+ এর ভ্যালু কত, দেখো E0 অফ জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন হচ্ছে -0.76, মানে রিডাকশন পোটেনশিয়ালটা -0.76। এখানে ঘটনাটা কি ঘটছে? রিডাকশন ঘটছে কি না উল্টো ঘটছে। তার মানে এর রিডাকশন পোটেনশিয়াল যদি তুমি বলো, তাহলে রিডাকশন পোটেনশিয়াল কিন্তু -0.76 নয়, এই -0.76, কিন্তু এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে অক্সিডেশন। তাহলে আমার রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে -0.76, ব্যবহার করার সময় সাবধান, এই জায়গাটাতেই সাবধানতা অবলম্বন। আমি এই রিয়াকশনটার জন্য নার্নস্ট ইকুয়েশন লিখি। তাহলে নার্নস্ট ইকুয়েশনের জেনারেল ফর্ম, প্রোডাক্ট অফ অল অ্যাক্টিভিটিস রেজ টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার্স, প্রোডাক্ট অফ অল অ্যাক্টিভিটিস অফ দ্য রিয়াক্ট্যান্টস রেজ টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার্স। ভালো কথা, থাক, আমি এর জন্য লিখি। তাহলে ফর দিস পার্টিকুলার রিয়াকশন কি লিখবো? তাহলে E0 যখন আমি লিখবো, রিয়াকশনটা কি হচ্ছে দেখো, অক্সিডেশন। আমার টেবিলে কি দেওয়া আছে? রিডাকশন। রিডাকশনের জন্য -0.76, সেই জন্য আমি এখানে +0.76 লিখেছি, বিকজ আই এম অ্যাপ্লাইং the Nernst equation for this particular reaction, which is not an oxidation, not a reduction, which is an oxidation. তাহলে অক্সিডেশনের জন্য করছি বলে সাইনটাকে ঘুরিয়ে নিয়ে লিখলাম, নিয়ে আমি এবার এই ভ্যালুগুলো বসাবো। তাহলে আমার অ্যাক্টিভিটি অফ জিঙ্ক দেওয়া আছে, অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আমি বসাবো। হ্যাঁ, এই দেখো কত কত দেওয়া আছে। তাহলে অ্যাক্টিভিটি অফ পিওর জিঙ্ক তোমার 1 দেওয়া আছে, তার মানে এইটার জায়গায় 1 বসবে। আমি যদি একটা 0.1 মোলার সলিউশন নিই, এখানে যেমন 0.1 মোলার সলিউশনের কথা বলা হয়েছে, তাহলে এটা 0.1 হবে। তাহলে মানে আমি এবার এখানে 0.1 আর এখানে 1 বসালাম, বসিয়ে ক্যালকুলেট করবো। হ্যাঁ, ফ্যারাডে কনস্ট্যান্টের ভ্যালু বসিয়েছি আমি 96500 না বসিয়ে একদম সঠিকটা বসিয়েছি 96484। টেম্পারেচার আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনই করছি, বসালাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে তাহলে এই ধরনের যে কোনো একটা ক্ষেত্রে আমি তাহলে ইএমএফ অফ দ্য সেল পাচ্ছি এত ভোল্ট। তার মানে দিস ইজ দ্য ওয়ে টু ইউজ সাচ এ টেবিল। আবার বলছি, এই টেবিলটা কিন্তু এক্সহস্টিভ না, মানে এখানে সব কিছু নাই, আমি এখানে এক্সাম্পল দেওয়ার জন্য কয়েকটা মোডে রেখেছি। আমি পরবর্তীতে তোমাদের অঙ্ক করানোর সময় একটা আলাদা করে টেবিল দিয়ে দেবো, যেটাতে দেখবে প্রচুর এরকম স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, সব স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালগুলো দেওয়া আছে। ওকে, এই যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল করে লেখা, কেউ কি ইচ্ছে করলে এটাকে ঘুরিয়ে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল করে লিখতে পারতো না? হ্যাঁ পারতো, অ্যাকচুয়ালি আগেকার দিনে তাই লেখা হতো। একটা সময় ছিল যখন যত পুরোনো দিনের ফিজিক্যাল কেমিস্ট্রির বইপত্র দেখবে, দেখবে সেখানে তোমার স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল হিসেবেই এই টেবিলটাকে দেওয়া হতো। হ্যাঁ, ভ্যালুগুলো পাল্টে যেত, মাইনাসগুলো প্লাস হয়ে যেত, প্লাসগুলো মাইনাস হয়ে যেত, তাই হবে, বুঝতেই পারছো, সেইভাবে রিপ্রেজেন্ট করা হতো। পরবর্তীতে যতটুকু আমার মনে আছে 1953 সালে আইইউপিএসসি একটা কনভেনশন করে ঠিক করলো যে না, ইলেকট্রোকেমিস্ট্রিতে আর কোনো রকম এই ইলেকট্রোড পোটেনশিয়ালকে অক্সিডেশন পোটেনশিয়াল করে লেখা হবে না, এদেরকে রিডাকশন পোটেনশিয়াল করে লেখা হবে। কিন্তু পরবর্তীকালের বইগুলোতে দেখবে বেশিরভাগ ফিজিক্যাল কেমিস্ট্রি টেক্সট বইতে ওই আইইউপিএসসির কনভেনশনটাকে মেনে চলে, করে তারা সমস্ত এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের চার্টটাকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, আমি যেভাবে এখানে রিপ্রেজেন্ট করেছি, এইভাবে দেয়। অক্সিডেশন করেই লেখো, রিডাকশন করেই লেখো, কিচ্ছু পাল্টায় না। তোমার শুধু মাথায় রাখতে হবে যে আমি কাজটা কি করছি, আমি যেভাবে কাজ করব আমি সেই রকমভাবে ভ্যালুটাকে আমি সিলেক্ট করব। যেমন এখানে আমরা অ্যাকচুয়ালি জিঙ্ক 2+ ইলেকট্রনের অক্সিডেশন দেখছিলাম, এখানে যেহেতু রিডাকশনের ভ্যালু দেওয়া আছে -0.76, আমি দেখছি অক্সিডেশন, তার মানে আমি সাইনটাকে ঘুরিয়ে নিয়ে লিখবো। যে কোনো অঙ্ক করার সময়, বিশেষ করে এই ইলেকট্রোকেমিক্যাল সেল রিলেটেড কোনো অঙ্ক করবার সময় এই জায়গাটাকেই আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হয়। ঠিক আছে, আমি একটা স্পেসিফিক এক্সাম্পল তোমাদেরকে দেখাই, একদম একটা পুরো কমপ্লিট সেল ধরে নিয়ে। ঠিক আছে, আমি একটা সিম্পল সেল ধরি, আমাদের সেলটা দেখতে এরকম হলো। আচ্ছা, এবার এই সেলটাকে আমি যখন এভাবে লিখেছি, আমি ধরে নিচ্ছি যে আমি ঠিকঠাকই লিখেছি। ওকে, যদি ঠিকঠাক লিখে থাকি তাহলেও সেটাও চেক করা যাবে, ঠিকঠাক না লিখে থাকলে, বেঠিক লিখে থাকলে সেটাও খানিকক্ষণ পরেই প্রমাণ হয়ে যাবে, কারণ আমাদের কাছে এখন স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের চার্ট রেডি আছে। হুম,
তাহলে আমি যেভাবে এখানে রিপ্রেজেন্ট করেছি, তাহলে যেহেতু বাম ধারে লেফট হ্যান্ড সাইডে এই জিঙ্ক 2+ ইলেকট্রোড লিখেছি, তার মানে ধরে নিচ্ছি এটা অ্যানোড, এখানে এক্সেস অফ ইলেকট্রন। এই ক্যালোমেল ইলেকট্রোডটাকে ধরে নিচ্ছি তার মানে ক্যাথোড, তার মানে এখানে স্কেয়ারসিটি বা ঘাটতি অফ ইলেকট্রন। তার মানে এক্সটার্নাল সার্কিট দিয়ে ইলেকট্রন জিঙ্ক ইলেকট্রোডের থেকে ক্যালোমেল ইলেকট্রোডের দিকে ফ্লো করবে। তার মানে পরিষ্কার আমি বুঝে গেলাম কোথায় অক্সিডেশন কোথায় রিডাকশন হচ্ছে। তাহলে প্রথম অক্সিডেশন যেখানে হচ্ছে অর্থাৎ জিঙ্ক ইলেকট্রোড, তার ক্ষেত্রে সিচুয়েশনটা দেখি। তাহলে রিয়াকশনটা কি? দিস ইজ দ্য রিয়াকশন, আর বেশি এক্সপ্লেন করার কিছু জায়গা নেই। তাহলে এবার আমি করলাম কি, এবার আমি এই ইলেকট্রোড রিয়াকশনটাকে নিয়ে সাথে রেখে এইটাকে নিয়ে আমি নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করলাম এই ইলেকট্রোড রিয়াকশনের জন্য। তাহলে এই নার্নস্ট ইকুয়েশন লিখলাম। কি করেছি দেখো, RT/NF এর জায়গায় যেহেতু 2 ইলেকট্রন ট্রান্সফার 2F বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং অ্যাক্টিভিটি অফ জিঙ্ক 2+, সলিড জিঙ্কের অ্যাক্টিভিটি, সলিড মানে পিওর মেটাল, তার মানে অ্যাক্টিভিটি 1 হবে, ওটাকে আমি নিয়ে আসিনি পিকচারে, হলো। ঠিক একই রকম ভাবে যে ইলেকট্রোড মানে ক্যালোমেল ইলেকট্রোডে সোজা কথায় রিডাকশন হচ্ছে, তাহলে সেই ক্যালোমেল ইলেকট্রোডের রিডাকশনের জন্য করসপন্ডিং রিয়াকশন লিখলাম। তাহলে এবার আমি এই ক্যালোমেল ইলেকট্রোডের জন্য ঠিক একই রকম ভাবে একদম একই পদ্ধতিতে আমি নার্নস্ট ইকুয়েশন ব্যবহার করতে পারি। তাহলে নার্নস্ট ইকুয়েশনের জন্য আমি সেই সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়াল ক্যালোমেল ইলেকট্রোডের জন্য পেয়ে গেলাম, ঠিক আছে। পেয়ে গিয়ে লক্ষ্য করো এখানে যেহেতু তোমার প্রোডাক্ট সাইডে 2 মোল অফ ক্লোরাইড আয়ন আছে, তাহলে অ্যাক্টিভিটি অফ ক্লোরাইড আয়নের স্কোয়ার হবে, ওকে। ব্যাস, বাকি সব সলিড পিওর লিকুইড, তাহলে ওদের অল পিওর কম্পাউন্ডস অর অল সলিড কম্পাউন্ডস ইন জেনারেল এক্সিস্ট অ্যাট ইউনিট অ্যাক্টিভিটি। এই প্রিন্সিপল মেনে আমি এটাকে 1 করে দিয়েছি বাকি অ্যাক্টিভিটিগুলো, ঠিক আছে। এবার আমার দেখো দুটো হাফ সেল রিয়াকশন মানে দুটো ইলেকট্রোড রিয়াকশন লেখা হয়ে গেছে। তাহলে এই দুটো হাফ সেল রিয়াকশনের সিম্পল যোগফল করে দিলে আমি যোগটা করে দিলে আমি সিম্পলি যোগফল হিসেবে আমি ওভারঅল সেল রিয়াকশন পেয়ে যাব। তাহলে দিস ইজ মাই ওভারঅল সেল রিয়াকশন। ঠিক একই রকম ভাবে আমি অলরেডি যেহেতু তোমার দুটো ইলেকট্রোডের ইএমএফ গুলো পেয়ে গেছি নার্নস্ট ইকুয়েশন ব্যবহার করে, তাহলে আমি এক্সপেক্ট করছি আমার ওভারঅল যেটা সেলের ইএমএফ সেটাকে আমি এই দুটো ইএমএফ এর যোগফল হিসেবে লিখে দিতে পারবো। আমি যোগফল হিসেবে দুটো লিখলাম। তাহলে আমি এই এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দিলাম, এই ক্যালোমেলের এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে একটু সিম্পলিফাই করলাম। E0 টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, আর এই RT/2F এই টার্মটাকে এই LN টার্মের সাথে রেখে এক জায়গা করে লিখলাম দুটোকে, ঠিক আছে। তাহলে দেখো ইএমএফ অফ দ্য সেল বার করার দিস ইজ ওয়ান পদ্ধতি, দিস ইজ ওয়ান রাস্তা, এটা একটা তোমার উপায়। এটা কিন্তু ওয়ান অফ দ্য উপায়স, মানে উপায় আরও আছে। আমি এটা একটা রাস্তার কথা বলছি, আরেকটা অল্টারনেটিভ আছে। কিরকম অল্টারনেটিভ? দেখো এখানে যখন তার মানে আমি ওভারঅল ইএমএফ অফ দ্য সেল ক্যালকুলেট করলাম, আমি আগে কি করেছি, সিম্পল ইলেকট্রোড রিয়াকশনগুলো লিখেছি, সেই ইলেকট্রোড রিয়াকশন থেকে করসপন্ডিং নার্নস্ট ইকুয়েশনকে বসিয়ে নিয়ে ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো বার করেছি দুটো ক্ষেত্রে। সেই দুটো ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল হিসেবে আমি ওভারঅল ইএমএফ অফ দ্য সেলকে রিপ্রেজেন্ট করছি। এটা একটা রাস্তা। আরেকটা অল্টারনেটিভ কি? আরেকটা অল্টারনেটিভ হচ্ছে সিম্পল। কিরকম? আরেকটা অল্টারনেটিভ হচ্ছে এরকম, যেখানে আমি এত কিচ্ছু করব না, আমি এই ঝামেলাতে যাবই না, আমি এই বারবার এই নার্নস্ট ইকুয়েশন দুটো ইলেকট্রনের জন্য লিখবই না। তার জায়গায় আমি কি করব, তার জায়গায় সিম্পলি আমি একবারে ওভারঅল সেল রিয়াকশনটা লিখে নেব, এই আমার ওভারঅল সেল রিয়াকশন। এবং আমি এই ওভারঅল সেলের জন্য নার্নস্ট ইকুয়েশনটাকে ব্যবহার করব। দেখো খুব সিম্পল। তাহলে ওভারঅল সেলের জন্য যদি আমি নার্নস্ট ইকুয়েশনকে ব্যবহার করি, তাহলে আমাকে দেখতে হবে প্রোডাক্ট সাইডে কারা কারা আছে। প্রোডাক্ট সাইডে জিঙ্ক 2+ও আছে, প্রোডাক্ট সাইডে 2 মোল অফ ক্লোরাইড আয়নও আছে। তাহলে প্রোডাক্ট সাইডে আমার যে অ্যাক্টিভিটির যে গুণফলটা আসবে সেটা হবে হচ্ছে অ্যাক্টিভিটি অফ জিঙ্ক 2+ গুণ হবে অ্যাক্টিভিটি অফ ক্লোরাইড আয়নের স্কোয়ার দিয়ে, মিটে গেল। আমি তাহলে ওভারঅল সেল রিয়াকশন থেকে একবারে ইএমএফ অফ দ্য সেলকে লিখলাম। E0 সেল বললাম, স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, ওকে, মাইনাস RT/2F, 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, টাইম আর ln অফ এই আমার অ্যাক্টিভিটির প্রোডাক্টের রেইজ টু দ্য পাওয়ার অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার, তার টার্মটা। বাকি দেখো রিয়াক্ট্যান্ট সাইডে যারা আছে তারা সবাই সলিড, তার মানে দে হ্যাভ ইউনিট অ্যাক্টিভিটিস, সেই জন্য আর রিয়াক্ট্যান্ট সাইডেরটা বাই করে লিখি। ওকে, এখানে একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে E0 সেল। তাহলে এই E0 সেলটা কি? দিস ইজ নাথিং বাট দ্য স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দিস সেল। এবার তাহলে দুটো ইকুয়েশন কম্পেয়ার করি। দেখো এই ইকুয়েশনটা আসতে আমি এক স্টেপে চলে আসলাম ওভারঅল সেলের রেসপেক্টে যখন লিখলাম।
এর আগের বার যখন আমি আলাদা আলাদা করে ইলেকট্রোড রিয়াকশনের সাথে করসপন্ডিং নার্নস্ট ইকুয়েশন দিয়ে ইলেকট্রোড পোটেনশিয়াল বার করা ইন টার্মস অফ দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালস, সেটা যখন করেছিলাম তখন আমাকে অনেকগুলো স্টেপ করে 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 যোগ করে আলটিমেটলি আসতে হয়েছিল। তার মানে আমার এটা একটা ইকুয়েশন এবং এর আগে একটা ইকুয়েশন পেয়েছি। আগে যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা, লক্ষ্য করো এটা। এখন যেটা পেলাম সেটাকে আমি এখানে পাশে লিখে রাখলাম। তাহলে দুটোকে একটু কম্পেয়ার করো, দেখো দুটোকে কম্পেয়ার করে দেখো সমস্ত টার্ম মিলে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে E0 সেলটা দাঁড়াচ্ছে হচ্ছে এই দুটো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল। তাহলে E0 সেল ইজ নাথিং বাট দ্য সামেশন অফ দিস টু স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালস। ফাইন, ঠিক আছে। তার মানে আমি এক কথায় একটা জিনিস পরিষ্কারভাবে বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে যে কোনো একটা সেলের স্ট্যান্ডার্ড ইএমএফ অফ দ্য সেল সেটা কি হবে, যোগফল হবে। কার যোগফল হবে? স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্য ইলেকট্রোডস, যারা নাকি ওই সেলটাকে তৈরি করছে সেই দুটো ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের অ্যালজেব্রাইক সাম হবে। তার মানে ইন জেনারেল আমি এটা এই সেলের এক্সাম্পল দিচ্ছি, সেই কারণে আমার এই দুটো ইলেকট্রোড পোটেনশিয়াল আসছে। আমি ইন জেনারেল তাহলে লিখতে পারি E0 সেলকে 1 নম্বর ইলেকট্রোডের E0 এবং 2 নম্বর ইলেকট্রোডের E0 যোগফল হিসেবে। বেশ, তাহলে এটা জেনারেল সত্য, ভালো কথা। তাহলে আবার প্রবলেমে ফিরে আসি। তাহলে এবার লক্ষ্য করো, আমাকে যদি E0 সেলটা এখানে বার করতে হয়, তাহলে আমার E0 সেল বার করতে গেলে জিঙ্ক ইলেকট্রোডের ইনফরমেশন লাগছে এবং ক্যালোমিল ইলেকট্রোডের ইনফরমেশন লাগছে। একটু খেয়াল করে দেখবে যে ক্যালোমিল ইলেকট্রোডের ক্ষেত্রে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে ক্যালোমিল ইলেকট্রোডের। আমি যদি 1 নর্মাল ক্যালোমিল ইলেকট্রোড ধরে কাজ করি, তার মানে আমার 1 নর্মাল ক্যালোমিল ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল আমি আগেই বলে এসেছিলাম একটা ক্লাসে। দেখবে তার ভ্যালুটা আমাদের জানা। আমাদের এখানে নতুন কিসের ভ্যালু লাগছে, আমার এখানে জিঙ্ক প্লাস টু জিঙ্ক এই ইলেকট্রোড পোটেনশিয়ালটা কাজে লাগছে। ওই যে টেবিলটা একটু আগে করে আসলাম, ওই টেবিলটা থেকে একটা অংশ আমি এখান থেকে তুলে নিয়ে এসেছি, যেখানে জিঙ্ক 2 প্লাস জিঙ্ক ইলেকট্রোডের করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া আছে ইন টার্মস অফ রিডাকশন রিয়াকশন, মাইন্ড ইট। কিন্তু আমাদের এই পার্টিকুলার সেলে জিঙ্কের কিন্তু অক্সিডেশন হচ্ছে। তার মানে আমি যখন এখান থেকে তুলে, এই টেবিল থেকে তুলে যখন এই মানটাকে ব্যবহার করব, আমার এই মানটার সঠিক সাইন দিয়ে ব্যবহার করতে হবে। এখানে রিডাকশন, আমার এই সেলে হচ্ছে অক্সিডেশন। তার মানে আমি যখন এই E0 ভ্যালুটা লিখব অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ফর দ্য জিঙ্ক ইলেকট্রোড, তখন আমি ওটাকে +0.76 ভোল্ট করে লিখব। E0 ক্যালোমিন আমাদের আগে থেকে জানা। তাহলে E0 সেল আমাদের এক ধাপে বেরিয়ে যাবে এই দুটোকে যোগ করে দিলে। তাহলে দ্য E0 সেল ইজ পজিটিভ, মিটে গেল। যেই আমি E0 সেল পেয়ে গেলাম, আমি এবার এই E0 সেলকে নিয়ে গিয়ে এখানে বসাতে পারবো। আমি এবার যদি E0 সেলকে এখানে বসাই, বসিয়ে নিয়ে বাকি ক্যালকুলেশনটা করি। কিভাবে করছি, সিম্পল, আমি কতগুলো ডেটা দিয়ে দিচ্ছি। আমি E0 সেলের এই ক্যালকুলেশন করে ভ্যালু পেয়েছি এবং অ্যাক্টিভিটি অফ জিঙ্ক 2 প্লাস এবং অ্যাক্টিভিটি অফ ক্লোরাইড আয়রন মান মনে করো বলে দিলাম তোমাদের, বলে দেবো যখন কোনো অঙ্ক করতে দেবো। তাহলে যদি বলে দিই, তাহলে এই দুটো ভ্যালুকে বসিয়ে দাও। তাহলে আমার এই ছিল এক্সপ্রেশন। তাহলে E0 সেল বসালাম, এই RT/F এইটা অ্যাট এ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অফ 298.15 কেলভিন, এর ভ্যালু আসে হচ্ছে 0.0592 ডিভাইডেড বাই কত মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে 2, ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করো, পজিটিভ। তার মানে ইএমএফ অফ দ্য সেল পজিটিভ আসছে, মানে যেভাবে সেলটাকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম সেইভাবে আমার স্পন্টেনিয়াস রিয়াকশনই হচ্ছে। কেউ যদি ঘুরিয়ে করতো উল্টো রেজাল্টটা পাবে, কোনো অসুবিধা নেই তার ক্ষেত্রে। সে সিম্পলি সেলটাকে ঘুরিয়ে লিখবে নন স্পন্টেনিয়াস আসলে। আরেকটা এক্সাম্পল করা যাক, ঠিক আছে। আমি এখানে এমন একটা সেল ধরছি যে সেলটা হচ্ছে সিম্পলি এটা, ওকে। একদিকে ক্যাডমিয়াম 2 প্লাস ইলেকট্রোড, আরেকদিকে কপার প্লাস 2 কপার ইলেকট্রোড, ঠিক আছে। এই প্রবলেমটা করতে গেলে আমাদের আরো কিছু এক্সট্রা ইনফরমেশন চাই। সেই ইনফরমেশনগুলো আমি একটা অন্য টেবিলের আকারে তোমাদেরকে দিয়ে দিলাম এখানে। কপার 2 প্লাস কপার ইলেকট্রোডের ক্ষেত্রে এবং ক্যাডমিয়াম 2 প্লাস ক্যাডমিয়াম ইলেকট্রোডের ক্ষেত্রে যা যা ইলেকট্রোড পোটেনশিয়াল আছে ফর রিডাকশন রিয়াকশনস, মানে সোজা কথায় স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দিয়ে দিলাম। তাহলে এবার আর অত ডিটেইলসে লিখছি না। তাহলে এবার লক্ষ্য করো, যেভাবে আমি সেলটাকে এখানে রিপ্রেজেন্ট করেছি তাতে দেখে মনে হচ্ছে যেন ক্যাডমিয়াম ইলেকট্রোডটাতে
কি হচ্ছে অক্সিডেশন এবং কপার ইলেকট্রোডের রিডাকশন। তাহলে লেফট হ্যান্ড ইলেকট্রোড LHE মানে লেফট হ্যান্ড ইলেকট্রোড, ক্যাডমিয়ামের অক্সিডেশন হচ্ছে। তাহলে এবার লক্ষ্য করো E0 ক্যাডমিয়াম প্লাস টু ক্যাডমিয়াম মানে কি ক্যাডমিয়ামের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে -0.403 ভোল্ট। আমি কিন্তু এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি ওই জন্য ফর রিডাকশন, দিস ইজ নট ফর অক্সিডেশন, আমাদের হচ্ছে কিন্তু অক্সিডেশন। এবং রাইট হ্যান্ড ইলেকট্রোডে কপারের রিডাকশন হচ্ছে, কপারের রিডাকশন হলে তার রিডাকশন পোটেনশিয়ালি দেওয়া আছে 0.342 ভোল্ট, এটা ফর রিডাকশন, ঘটছেও রিডাকশন, কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু শুধু মাথায় রাখতে হবে যে আমার লেফট হ্যান্ড ইলেকট্রোডের আমার এই ইলেকট্রোড পোটেনশিয়ালটা উল্টো রিয়াকশনের জন্য অ্যাকচুয়ালি দেওয়া আছে, টেবিলে যেটা দেওয়া সেখান থেকে তুলেছি উল্টো রিয়াকশনের জন্য। তাহলে আমাকে কি মাথায় রাখতে হবে, আমাকে তার মানে মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি সেলের মধ্যে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনার সাথে সামঞ্জস্য রেখে আমাকে সাইনটা চুজ করতে হবে। অ্যাকচুয়ালি সেলের মধ্যে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ হচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে, সেই ঘটনার সাথে সামঞ্জস্য রাখতে গেলে এর সাইনটাকে আমার উল্টে দিতে হয়। তার মানে আমি যখন ইন্ডিভিজুয়াল ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো ক্যালকুলেট করব তখন এর সাইনটাকে আমার উল্টে নিতে হবে। আমি সাইনটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে স্ট্যান্ডার্ড কতগুলো কোয়ান্টিটির ভ্যালু বসিয়ে আমি এর করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়ালটা ক্যালকুলেট করলাম। ঠিক একইভাবে রাইট হ্যান্ড ইলেকট্রোডেরটা ক্যালকুলেট করব। তাহলে ওয়ান্স আই ক্যালকুলেট ফর দ্য রাইট হ্যান্ড ইলেকট্রোড, রাইট হ্যান্ড ইলেকট্রোডে কোনো চেঞ্জ আমার কিছু করতে হচ্ছে না, রিডাকশন পোটেনশিয়ালই দেওয়া আছে এবং আমার সেই সেল রিয়াকশনটাও রিডাকশনই হচ্ছে, মানে সামঞ্জস্য আছে অলরেডি। আমি তার মানে কোনো সাইনে চেঞ্জ করলাম না, করে আমি ক্যালকুলেট করে ভ্যালুটা বার করলাম। ওকে, আচ্ছা এখন ঘটনা হলো তার মানে আমি যদি ই সেল বার করি তাহলে ই সেল বার করার সময় আমি কি করলাম, তাহলে বেসিক্যালি ই রাইট মাইনাস ই লেফট করে এইভাবে বার করলাম। দিস ইজ অ্যানাদার পদ্ধতি। কেউ ইচ্ছে করলে সিম্পলি এই দুটো যেহেতু ঠিকঠাক সাইন নিয়ে আছে তাহলে এদেরকে যোগ করে দিতে পারে। এটাকে যোগ করা আর এইভাবে ই রাইট মাইনাস ই লেফট করা একই ব্যাপার। দেখো আমি যদি এদেরকে যোগ করতাম যা পেতাম, এই পদ্ধতিটা করাও একই পদ্ধতি, খালি এই ফাই আর মাইনাস ফাই এল করার সময় ফাই আর এবং ফাই এল এর অ্যাকচুয়াল সাইনটাকে মাথায় রাখতে হয়। সেই জন্য আমি নিজে পার্সোনালি যেটা প্রেফার করি সেটা হচ্ছে এইটাকে ব্যবহার না করা, এই মাঝখানের এই জিনিসটাকে ব্যবহার না করে সিম্পলি, যেহেতু আমরা অলরেডি এখানে পুরো সাইনের ব্যাপারটাকে ব্যবহার অলরেডি করে ফেলেছি সঠিকভাবে, তাহলে যখনই ই সেল লিখবে তখনই সিম্পলি এদেরকে যোগ করে দিয়েই লিখবে, আর এই ফাই আর মাইনাস ফাই এল লিখো না। এইটা আমি দেখিয়েছি একটাই কারণে, শুধু যে অনেক বইতে এই পদ্ধতিটার কথা বলা থাকে, এই পদ্ধতিটা আমার মনে হয় মাঝে মাঝে কনফিউজ করায় অঙ্ক করতে গেলে। সেজন্য অঙ্ক করার সময় যে কোনো মুহূর্তে এই টেকনিকটা ব্যবহার করো, যে দেখে নিও যে কোথায় কি ঘটছে, সেই হিসেবে টেবিল থেকে সঠিক ভ্যালু উইথ সঠিক সাইন চুজ করবে। যদি কোনো সন্দেহ থাকে, এই কারণে দেখো আমি এখানে আলাদা করে ফর রিডাকশন লিখে দিয়েছি, যেহেতু আমরা প্রথম এগুলোর অ্যাপ্লিকেশন করছি। এরপরে যখন একটু সড়গড় হয়ে যাবে তখন আর এখানে আলাদা করে মাইনাস সাইন দিয়ে ফর রিডাকশন লেখার দরকার পড়ে না। আমি এখানে যেটা করতে পারি সিম্পলি এটা অক্সিডেশনের জন্যই লিখবো, একবারে প্লাস সাইন বসিয়ে দেবো। তার মানে তুমি যদি আলাদা আলাদা করে ইলেকট্রোড রিয়াকশন দেখে কাজটা করো তাহলে ইলেকট্রোডের লেভেলেই কাজটাকে করে এসো, তাহলে ব্যাপারটা কনফিউশনটা থাকবে না। ঠিক আছে।